কারোর প্রাসাদ প্রমোবাড়ি, কারোর নামে বেনামে বিপুল সম্পত্তি, বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কারি কারি টাকা, সোনা। রাজ্যে পালাবদলের পরে একের পর এক তৃণমূল নেতার দুর্নীতি সামনে আসছে। তবে শুধু তো নেতা নয়, তৃণমূল সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ কম নেই। মিড ডে মিল থেকে শুরু করে গরু পাচার, ১০০ দিনের কাজ, আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। সেই সব দুর্নীতির অভিযোগের তদন্তে এবার কমিশন গঠন করল রাজ্য সরকার। তৃণমূল আমলে ২০১১ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত যাবতীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবার আতশ কাচে নিচে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিটি গঠন করল শুভেন্দু অধিকারী সরকার। নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১১ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর, প্রকল্প এবং প্রশাসনিক ক্ষেত্রে ওঠা দুর্নীতি, আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগ খতিয়ে দেখবে এই কমিশন। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। কোন কোন ক্ষেত্রে তদন্তে জোর? নবান্নের পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা, খাদ্য ও যোগান, ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা, পুরসভা, পঞ্চায়েত, আবাসন, মৎস্যসহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলি পূর্ণাঙ্গ তদন্ত করবে কমিশন। তদন্তের আওতায় থাকবে ঘুষ নেওয়ার অভিযোগ, আমফান পরবর্তী ত্রাণ বন্টনের অনিয়ম, কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতির অভিযোগ, মিড ডে মিল প্রকল্পে আর্থিক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ বা অপব্যবহার, সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত অভিযোগ, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে অনিয়ম, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্নীতি এবং সরকারি হাসপাতাল ও চিকিৎসার সঙ্গে যুক্ত অভিযোগ। তবে শুধু আর্থিক দুর্নীতিই নয়, কমিশনের তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। বেআইনি অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার এবং বেআইনি নির্মাণে প্রশাসনের ভূমিকা ছিল কিনা তাও খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি পুরসভার নিয়ম লঙ্ঘন করে কিভাবে বেআইনি নির্মাণ হয়েছে এবং শিক্ষা ব্যবস্থায় কী ধরনের অনিয়ম ঘটেছে সেগুলিও তদন্তের আওতায় থাকবে। কমিশনের প্রশাসনিক কাঠামো, তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কাজ করবে কমিশন। তদন্ত শাখার দায়িত্বে থাকবেন এক প্রবীণ ভারতীয় পুলিশ পরিষেবা আধিকারিক। প্রশাসনিক শাখার দায়িত্ব পালন করবেন একজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা অথবা পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের আধিকারিক। প্রযুক্তিগত বিষয়ে কমিশনকে সহায়তা করবেন পশ্চিমবঙ্গ রাজস্ব পরিষেবার এক আধিকারিক। প্রয়োজন হলে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে কমিশন আরও সদস্য নিয়োগ করতে পারবে। কমিটির ক্ষমতা ও সীমাবদ্ধতা, আইনি ক্ষমতার দিক থেকে এই কমিশনকে সিভিল কোর্ট বা দেওয়ানি আদালতের সমান ক্ষমতা দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে কমিশন যে কোনো ব্যক্তিকে তলব করতে পারে, রেকর্ড করতে পারে তার বয়ানও। শুধু তাই নয়, যে কোনো সরকারি দপ্তর থেকে নথিপত্র তলবের ক্ষমতাও রয়েছে এই কমিশনের। প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে ওই ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের সুপারিশও করতে পারবে তারা। নবান্নের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়কালে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে যদি সরকারি অর্থের অপচয় বা আত্মসাৎ হয়ে থাকে তবে সেই অর্থ কিভাবে উদ্ধার করা যেতে পারে সেই বিষয়েও সুপারিশ করতে পারবে কমিশন। অর্থাৎ তদন্তের পাশাপাশি ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও সরকারের কাছে পরামর্শ দেওয়ার ক্ষমতা থাকবে এই সংস্থার। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে নির্দিষ্ট সময় অন্তর রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কমিশন কোনো প্রথাগত গোয়েন্দা এজেন্সির ধাতে কাজ করবে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই বা ইডি যে সমস্ত দুর্নীতির তদন্ত করছে সেগুলিতে এই কমিশন কোনো হস্তক্ষেপ করতে পারবে না। নির্দিষ্ট সময় অন্তর তদন্তের অগ্রগতির রিপোর্টও দিতে হবে রাজ্য সরকারকে। একই সঙ্গে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা বিপুল অঙ্কের সরকারি অর্থ কিভাবে পুনরুদ্ধার করা বা বাজেয়াপ্ত করা যায় সে বিষয়েও সরকারকে প্রয়োজনীয় প্রস্তাব দেবে এই নবগঠিত কমিশন। সব মিলিয়ে নবান্নের এই নির্দেশিকা থেকে স্পষ্ট, গত ১.৫ দশকে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তে এই কমিশনের ভূমিকা আগামী দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।